পাহাড়ের বুক চিরে বয়ে চলা অপরূপ এক সৌন্দর্যের নাম সাঙ্গু বা শঙ্খ নদী। বান্দরবনের সৌন্দর্য যেন এই নদী ছাড়া অপূর্ণ। কিন্তু আপনি কি জানেন কিভাবে সৃষ্টি হলো এই নদী? মায়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়ে কিভাবে এটি বাংলাদেশের পাহাড়গুলোকে জড়িয়ে ধরেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বান্দরবনের প্রাণ সাঙ্গু নদীর উৎপত্তির রোমাঞ্চকর গল্প। সবাই আছে একেবারে চাঙা অবস্থায় এখন। সাঙ্গু নদীর জন্মরহস্য খুঁজতে হলে আমাদের তাকাতে হবে সীমানার ওপারে। এই নদীর জন্ম বাংলাদেশের মাটিতে হয়নি। সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান বা রাখাইন রাজ্যের গহীন পাহাড় থেকে। আরাকান পাহাড়ের উত্তর অংশের দুর্গম এবং গহীন অরণ্যে এর জন্ম। সেখানে পাহাড়ের বুক চিরে ছোট ছোট অসংখ্য ঝিরি ও স্রোতধারা একত্রিত হয়ে এই বিশাল নদীর রূপ ধারণ করেছে। মিয়ানমারের সীমানা পেরিয়ে বান্দরবনের থানচি উপজেলার দুর্গম মদক এলাকা দিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সাঙ্গু নদী বাংলাদেশের অন্য সব নদীর চেয়ে একেবারেই আলাদা। আমাদের দেশের পদ্মা, মেঘনা বা যমুনার মতো বড় নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, কিন্তু সাঙ্গু নদীর জন্ম হয়েছে দক্ষিণে আর এটি প্রবাহিত হয়েছে উত্তর দিকে। থানচি, রোয়াংছড়ি এবং বান্দরবন সদর উপজেলার উপর দিয়ে উত্তর দিকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এটি পশ্চিম দিকে বাঁক নেয়। এরপর চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীর উপর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মিশেছে বঙ্গোপসাগরে। উৎসবমুখ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এর মোট দৈর্ঘ্য প্রায় ২৯৪ কিলোমিটার। যার মধ্যে প্রায় ১৭৩ কিলোমিটার অংশ বান্দরবনের পাহাড়ের বুক চিরে বয়ে গেছে। সাঙ্গু এমন একটি নদী যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতেই সৃষ্ট। সাঙ্গু নদীর নাম কিন্তু প্রথম থেকেই সাঙ্গু ছিল না। সমতলের বাঙালিরা যুগ যুগ ধরে একে শঙ্খ নদী নামে চিনে থাকতেন, কিন্তু পাহাড়ের আদিবাসী, বিশেষ করে মারমা সম্প্রদায়ের মানুষ একে এক এক নামে ডাকতেন। মারমা ভাষায় এই নদীর নাম রেগ্রাই থিয়াং। মারমা শব্দ রেগ্রাই এর অর্থ হলো স্বচ্ছ বা পরিষ্কার, আর থিয়াং মানে হলো নদ বা নদী। অর্থাৎ রেগ্রাই থিয়াং মানে হলো স্বচ্ছ পানির নদ। শুষ্ক মৌসুমে এই নদীর পানি এতটাই স্বচ্ছ থাকে যে নদীর তলদেশের পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। ১৮৬০ সালে ব্রিটিশ শাসকরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গেজেটিয়ার মাধ্যমে প্রকাশ করেন শঙ্খ নামটিকে ইংরেজিতে সাঙ্গু হিসেবে। তবে সেই থেকে সরকারি নথিপত্রে, মানচিত্রে এটি সাঙ্গু বা সাঙ্গু নদী নামে হিসেবে পরিচিত থাকলেও বান্দরবনের স্থানীয় মানুষের কাছে এটি এখনও শঙ্খ বা রেগ্রাই থিয়াং নামেই বেশি আপন করে নিয়েছে। একসময় পাহাড়ে উৎপাদিত তুলা, তিল এবং জুমের ফসল এই সাঙ্গু নদী দিয়েই সমতলে বাণিজ্য করতে নিয়ে যাওয়া হতো। এমনকি ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত পাহাড়ি বাঁশ এবং কাঠ সমতলে আনার সবচেয়ে বড় মাধ্যম হলো এই নদী। একেবারে শুকিয়ে গেছে, মানে নিচে পাথর স্পষ্ট দেখা যায়। হাত দিয়ে ধরলে হয়তো হাতের কবজি পর্যন্ত এতটুকু পরিমাণে পানি আছে। পাহাড়ি কাঠুরিয়ারা বাঁশের বড় বড় ভেলা বা চালন তৈরি করে সাঙ্গু নদীর স্রোতে ভাসিয়ে দেয়। দিনের পর দিন সেই ভেলায় ভেসে তারা পৌঁছে যায় সমতলের বাজারে। সাঙ্গু নদী শুধু একটি জলাশয় নয়, এটি পার্বত্য চট্টগ্রামের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের এক জীবন্ত সাক্ষী। কালের বিবর্তনে নদীর রূপ কিছুটা পরিবর্তন হলেও এর ঐতিহাসিক গুরুত্ব একটুও কমেনি এই চট্টগ্রামবাসীর কাছে। সাঙ্গু নদীর রূপের বর্ণনা আসলে ভাষায় প্রকাশ করা বেশ কঠিন। এর দুপাশে দাঁড়িয়ে আছে শত শত ফুট উঁচু খাড়া পাহাড়। পুরো নদী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশালাকার সব শৈল্পিক পাথর। নদীর কোথাও পানি একদম শান্ত, আবার কোথাও বা পাথরে বাধা পেয়ে সৃষ্টি হয়েছে উত্তাল স্রোত ও জলপ্রপাত।
সাঙ্গু নদীর মানে যত সামনের দিকে যাচ্ছি, যদিও এখন বর্ষার মৌসুম না, শীতের শুষ্ক মৌসুমে কিন্তু পানি একেবারেই নাই। আর মানে এই বোটে বসে নিচে যে পাথরগুলো, অর্থাৎ মানে যে নদীর যে পাথরগুলো, সে পাথরগুলো দেখা যায়, একেবারে স্পষ্ট দেখা যায়। আমাদের এই বোটে আমাদের বাকি আরও টিম মেম্বাররাও আছে, ভাই আছে, ওইখানে আরও ভাই আছে, পিছনে আরেকজন ভাই আছে, আর সামনে গাজীপুরের একজন বড় ভাই আছে, উনি সামনে বসছে। সামনে আমাদের আরও 2টা বোট আছে। এই যে আমাদের ওই টিম মেম্বার, ওরা একটু আগে চলে আসছে, ওরা ওইখানে আছে। এটাই হলো রেমাক্রি ফলস। ওই পাশে বিজিবির ক্যাম্প আছে উপরে। আর এই যে এখানে হলো সব ঝুমঘরগুলো বা দোকানপাটগুলো। এখান থেকে আমাদের এখন বোট পিক আপ করবে। বোট আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে থানচিতে। তারপর থানচি থেকে আমরা আবার যাব আলীকদম। আলীকদম হয়ে আমরা সন্ধ্যার দিকে ঢাকার পথে রওনা দিব আর কি। বাকি টিম মেম্বার ওখানে আসতেছে, ওরা আসলে এখান থেকে আমরা বোটে উঠবো। এই যে পিছনে ওরা আসতেছে। আর এই যে দেখুন রেমাক্রি ফলস। কিন্তু কষ্টের পর যখন এই ভিউগুলো দেখা যায় আর এগুলো যখন ক্যামেরা বন্দি করতে পারি, তখনই আসলে মানসিকভাবে একটু শান্তি লাগে আর কি। কি অসাধারণ ভিউ দেখেন রেমাক্রি ফলস থেকে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখন যেহেতু শুকনো মৌসুম, শুকনোর এই মৌসুমটাতে পানির পরিমাণটা একটু কম আছে, বাট বর্ষার সময় কিন্তু এই জায়গায় প্রচুর পানি থাকে এবং পানির স্রোত খুব ভয়ঙ্কর লেভেলের থাকে। তখন এই যে আমরা যেখানে শুকনো এখন দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, এখানেও প্রচুর পানি হয়। অর্থাৎ ওই যে উপরে যেখানে পার ভাঙা আছে, ওই পার পর্যন্ত চলে যায়। আর এটাই হচ্ছে সাঙ্গু নদী, যে সাঙ্গু নদী বোট দিয়ে পারাপার হতে হয়। এই যে আমাদের বোট চলে আসছে। চারজন সাঙ্গু নদীর রূপ কিন্তু এক এক ঋতুতে এক এক রকম। বর্ষাকালে সাঙ্গু হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দরী। পাহাড় থেকে নেমে আসা ঢলে নদীর পানি বেড়ে যায় কয়েক গুণ। স্রোত হয় প্রমত্তা ও তরঙ্গ বিক্ষুব্ধ, তখন নদীর 2 কূল উপচে পড়ে। আবার শীতকালে নদীটি একদম শান্ত মেয়ের মতো রূপ ধারণ করে। পানি কমে গিয়ে জেগে ওঠে বালুচর, আর চারপাশের সবুজ পাহাড়গুলো তখন নদীর স্বচ্ছ জলে নিজেদের ছায়া দেখতে পায়। বান্দরবনের মানুষের জীবন ও জীবিকার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে সাঙ্গু নদী। বান্দরবনের সাঙ্গু তীরবর্তী অঞ্চলের প্রায় 90% মানুষই মারমা সম্প্রদায়ের। এছাড়াও ম্রো, ত্রিপুরা, বম এবং তঞ্চাঙ্গ সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই নদীর উপর নির্ভরশীল। পাহাড়ের এই বাসিন্দাদের সকাল শুরু হয় এই নদীকে কেন্দ্র করেই। জুম চাষের জন্য পাহাড়ে ওঠা থেকে শুরু করে পানীয় জলের চাহিদা সব কিছুই মেটায় এই সাঙ্গু নদী। সাঙ্গু নদী শুধু একটি সাধারণ নদী নয়, এটি বান্দরবনের রূপের রানী, আদিবাসীদের লাইফলাইন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য সম্পদ। তবে দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে পাথর উত্তোলন, বন উজাড় এবং দূষণের কারণে সাঙ্গু নদী ধীরে ধীরে তার স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে।
আমাদের প্রত্যেকেরই উচিত অপরূপ সুন্দর এই নদীটিকে বাঁচিয়ে রাখা। বৃষ্টি হলে পাহাড়ি এই নদীতে প্রচণ্ড স্রোত থাকে, তখন ছোট্ট নৌকাগুলো তাল সামলাতে না পারলে পাথরের ধাক্কা খায় ও উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। ইঞ্জিন চালিত এই নৌকা বেশ সরু ও এগুলোই এই নদীপথের চলার জন্য আদর্শ বাহন। ইঞ্জিনও স্পেশাল, এটি মূলত থাইল্যান্ড থেকে আসে। এই ইঞ্জিন ছাড়া অন্য কোনো শ্যালো ইঞ্জিনে এই নদীতে চলাচল করা অসম্ভব। নৌকার মাঝি থাকে দুজন, একজন ইঞ্জিন চালাবে আর আরেকজন নদীর অবস্থান দেখে পথ নির্দেশন করতে সাহায্য করে। থানচি এলাকায় নদীর পাড়ে বেশ কিছু পাড়া দেখতে পাওয়া যায়। মৈখই পাড়া, উসামং হেডম্যান পাড়া, টিএনটি পাড়া, ছান্দাক পাড়া, নীলথ পাড়া, নারিকেল পাড়া, খিবুড়ি পাড়া, প্রেসিং পাড়া, ছোট ইয়ারি পাড়া ও বড় ইয়ারি পাড়া। এগুলো নদীর দুপাশেই পাহাড়ের কোল ঘেঁষা। ছোট ছোট জনপদ, জনমানুষের দেখা খুব বেশি একটি মেলে না। সকাল হলেই বাইরে চলে যায় সবাই, জুমে কিংবা জীবিকার সন্ধানে। বলে নেওয়া ভালো, পাহাড়গুলো তেমন ঘনবসতিপূর্ণ না হলেও বাঁশের মাচার উপর বাঁশের বেড়া ও টিন বা ছনের পাশ থেকে ছোট ছোট ঘর দিয়ে ছোট্ট একটি পাড়া তৈরি করা হয়। বড় পাড়াগুলোতে 10 থেকে 20টিরও বেশি ঘর থাকে। এছাড়াও বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব বেশ কিছু দূরে। বাড়িগুলোতে মুরগি কিংবা গৃহপালিত অন্যান্য পশু পাখিও পালন করা হয়। পাড়াগুলোতে খুব বেশি একটা কুকুরের দেখা না মিললেও দেখা যায় পাহাড়ের কালো হরিণ খ্যাত নামের এক ধরনের বিশেষ প্রাণী। প্রিয় দর্শক, সাঙ্গু নদীর এই অজানা জন্মরহস্য এবং ইতিহাস আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের এমন আরও অজানা এবং রহস্যময় স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘন্টার মতো সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি আর কি। আস্তে আস্তে এখন আরও ঠান্ডা লাগতেছে অনেক বেশি, আর যেহেতু অনেক জোরে চলে, দুই পাশে পানির ঝিরি মানে ওই ঘুরা ঘুরা পানিগুলো আসে লাগলে, আর বাতাস বেশ ঠান্ডা লাগতেছে আর কি। আরও হয়তো 15-20 মিনিটের মতো সময় লাগবে এই সাঙ্গু নদীটা পার হয়ে আমাদের নারকেল বাগান পর্যন্ত আমরা যাব। নারকেল বাগান নেমে ওখান থেকে আমরা আবার থানচি যাব আর কি।